হাই, গুড আফটারনুন সবাইকে। জয়দীপ সাহা, রবি ওরাও, সন্দীপা দাস, গুড আফটারনুন এভরিওয়ান। সবাই চলে আসো অনলাইন। রানা আরিয়া, রাধে রাধে, মমিতা শিকদার, গুড আফটারনুন। অনন্যা, গুড আফটারনুন। চলো, আচ্ছা ঝট করে একটু জেনে নেবো কেমন লাগছে ক্লাস তোমাদের। এখনো অবধি আমরা যেভাবে এগোচ্ছি তাতে তোমাদের মাথায় ঢুকছে কি ঢুকছে না, খুব কঠিন লাগছে কিনা, ডকুমেন্ট সব কিছু দেখতে পাচ্ছ কিনা। সবাইকে গুড আফটারনুন, সবাইকে গুড আফটারনুন। চলো আজকে আমরা ইকোনমিক প্ল্যানিংটা শেষ করি। ফাইনাল মানে ইকোনমিক প্ল্যানিং ইন দ্য সেন্স বলতে চাইছি যে 5 ইয়ার প্ল্যান যেটা চলছে আমাদের শেষ করি। দেখো আমরা পড়েছি কিভাবে, যে আমি একই ডকুমেন্টের মধ্যে রেখেছি যাতে তোমাদের অসুবিধা না হয়। এই ডকুমেন্টের মধ্যেই দেখো, ডকুমেন্টটা তোমাদের আপলোড করা আছে। এখানেই রয়েছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের জন্য কি কি স্কিমস টাইপের আছে সেটার আনএমপ্লয়মেন্টের টাইপ রয়েছে, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, আমরা এগুলো পড়ে নিয়েছি। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, এগুলো আমরা পড়ে নিয়েছি। তারপরে আনএমপ্লয়মেন্টের জন্য কি স্কিমস আছে, যেমন মনরেগা ছিল, ভিবি রামজি আসছে, সেটা আমরা দিয়েছি। এছাড়াও তোমাদেরকে আরও স্কিম পড়তে হবে, সেগুলো তোমাদেরকে বানাতেও হবে, পড়তে হবে। আমাদের রেডিমেড মেটেরিয়ালও রয়েছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং তোমাদের স্টুডেন্টদের জন্য আমাদের যে ফ্যাকাল্টি পোর্টাল থাকে, যেখান থেকে আমরা আপলোড করে দিই, এবং তোমরা এইরকমভাবে যেখানে ডকুমেন্টগুলো দেখতে পারো সেইভাবেই সেম ডকুমেন্ট দেখে নিতে পারবে। তো এই এমপ্লয়মেন্ট স্কিমসগুলোর জন্য আপলোড করে দেবো। তোমরা চাইলে নিজেরাও একটুখানি নিজেদেরকে আপগ্রেড করার জন্য পড়তে পারো। আচ্ছা, এছাড়া একই সঙ্গে রেখেছি প্ল্যানিং অফ ইন্ডিয়া, মানে 5 ইয়ার প্ল্যানিং ইন ইন্ডিয়া কীভাবে হয়েছে সেটার একটা ডিটেল রয়েছে, একটাই ডকুমেন্টে রয়েছে। বেসিক্যালি আমি এটা ফিগার আউট করেছি যে স্টুডেন্টদের কাছে মাল্টিপল ক্লাস হয়, মাল্টিপল ক্লাসের ডিফারেন্ট পিডিএফ, সেটা অ্যাক্সেস করাটা অনেক সময় অনেকের কাছে অসুবিধা। তাই জন্য এক জায়গায় ব্যাপারটা ক্রিস্প হয়ে রেখেছি, একটাই ডকুমেন্ট ডাউনলোড করলো, সেটা বারবার পড়তে কাজে লাগবে। কারণ একটা সময় আসবে যখন তোমাদের সাবজেক্ট বোঝা হয়ে যাবে, তখন তোমার এই ভিডিও লেকচারটা বারবার করে দেখার দরকার নেই। কিন্তু একটা ভিডিও লেকচার থেকে যদি তুমি 3-4টে টপিকের নোটস একটা ডাউনলোড করেই পেয়ে যাও, তো ইটস ইজিয়ার ফর ইউ। ওকে, তো চলো আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো সব প্ল্যানগুলো পড়ে নিয়েছিলাম, যদি তোমাদের মনে পড়ে থাকে। 5 ইয়ার প্ল্যান হয়ে গেছিল, 5 ইয়ার প্ল্যান হয়ে গেছিল না এখান থেকে হবে? কেউ একটু বলতে পারবে 5 ইয়ার প্ল্যান হয়ে গেছিল কি? নাবার্ড বলেছিলাম না, নাবার্ড হবে 5 ইয়ার প্ল্যানে। না না, জয়দীপ সাহা ভুল করছো। 5 ইয়ার প্ল্যানের সময় নাবার্ড হয়েছে, নাবার্ড বলেছি নিশ্চয়ই। ঝটপট একটু বাকিরা রেসপন্স করো, বাকিরা একটু ঝটপট রেসপন্স করো। এলপিজি বলে দিয়েছিলাম, লিবারাইজেশন বলে দিয়েছিলাম, তাই তো? এলপিজি, বাহ, ভেরি গুড। আচ্ছা, 90-92 এর অ্যানুয়াল প্ল্যান্স বলেছিলাম, 90 থেকে 92 এর অ্যানুয়াল প্ল্যান্স। এইটা বোধহয় বলিনি, 90 থেকে 92 এর অ্যানুয়াল প্ল্যান্সটা বোধহয় বলিনি, এটা একটু বলে দিই। কারণ 92 থেকে এলপিজি মডেল বললাম, অ্যানুয়াল প্ল্যান্সটা একটু বলে দিই, জেনে রাখো। বেসিক্যালি 90 থেকে 92 সালে এলপিজি তো হয়েছে। তো এখানে মানে বেসিক ব্যাপারটা হচ্ছে, এলপিজিটা যখন হয়েছে 90 থেকে 92 এর মধ্যে, তখন এই ইকোনমিক রিফর্মসটা হচ্ছিল, তার 5 বছরের পরিকল্পনা নেওয়া যায়নি, মুদ্রা কথা। তো এই 90 থেকে 92 এই গল্পটা এসছে, ঠিক আছে। 85 থেকে 90
এই যে 7th 5-year প্ল্যানের মধ্যে বলেছি রাজীব গান্ধীর যুগ, রাজীব গান্ধীকে নিয়ে অনেক কথা বললাম। 7th এর পর থেকে হবে তো, ঠিক আছে 7th এর পর থেকে বলছি, শোনো 7th এর কি হলো। 7th এ এত কিছু বললাম রাজীব গান্ধী টুয়ার্ডস দ্য এন্ড অফ ইট রাজীব গান্ধীকে বিয়ে করা হলো, অ্যাসাসিনেট করা হলো, হত্যা করা হলো তামিল টাইগারদের টেরোরিস্ট গ্রুপের দ্বারা। তো এরপরে কি হলো, দেশের অবস্থা এমনিতেই তখন লাইসেন্সরা চলছিল, দেশের ইকোনমি প্রায় ক্লোজড ইকোনমির মতো কাজ করতো, সবকিছুতে লাইসেন্স লাগতো। বিসিসিআই এর কথা বললাম, দূরদর্শনের মনোপলি ছিল। তো এসবের থেকে মুক্তি পাওয়ার জন্য এবং যখন বোঝা গেল যে আলটিমেটলি 2 সপ্তাহের মতো ফরেক্স মানে ভারতবর্ষে রয়েছে, ফরেক্স রিজার্ভের ক্রাইসিস হয়ে গেছে, তো তখন কি হলো, তখন ডক্টর মনমোহন সিং এসে কি করলেন, প্রথম কথা ওই অ্যানুয়াল প্ল্যানের মাধ্যমে 90 থেকে 92 সালের মধ্যে কি আনলেন, এলপিজি আনলেন। এলপিজি মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। এইটা হলো 90 থেকে 92 এর গল্প, ঠিক আছে। এইটাতে কি বুঝতে পারলে, যে আমি এটা পরে একটা স্লাইড অ্যাড করে দেবো, যে অসুবিধা নেই। এইবার আসছে হচ্ছে আমার 92 এই অ্যানুয়াল প্ল্যানের মধ্যে, এটা এখানে পরিষ্কারভাবে লিখে দিই তাহলে বুঝতে তোমাদের যাদের যাদের এখানেই লিখে নাও। এখানে এলপিজি নিয়ে কথা হলো, এলপিজি করছি আমরা 91 সালে বলা হলো এলপিজি করছি। এখানে বলেছিলাম পিভি নরসিংহ রাও, পিভি এন রাও করে দিলাম। ইনি কে ছিলেন, ইনি ছিলেন প্রাইম মিনিস্টার। আর এনার ফাইন্যান্স মিনিস্টার কে ছিল, ডক্টর মনমোহন সিং। তো এই হচ্ছে অ্যানুয়াল প্ল্যানের মধ্যে এরা এটা করে দিল। এরপরে 8 নম্বর থেকে এর বেনিফিট আসা শুরু হবে, 8 নম্বর থেকে এটা আসবে আর কি। তো লিবারাইজেশন যে হয়েছে এটা বেনিফিটই এখানে আসবে। এখন কি ভারতের ইকোনমি উন্মুক্ত হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, এর সঙ্গে ভারত আর কি কি করবে, ডক্টর মনমোহন সিং এর এই স্টেপের পরে এবার ভারত কি করবে। আমরা তো বললাম যে আপনারা আসুন, পৃথিবীর জন্য ভারতের ইকোনমি মানে ভারতের ইকোনমির দরজা পৃথিবীর জন্য খুলে গেল। তো শুধু সেটা খুললেই হবে, যখন এত কিছু করে দিয়েছি, মানে সরকারের মানসিকতা এটা হওয়া উচিত যে এত যখন সুযোগ সুবিধা দিয়েছি, তাহলে এবার ইন্ডাস্ট্রিকে কি করবো, ইন্ডাস্ট্রিকে মডার্ন করব। আমার ইন্ডাস্ট্রি এখন উন্নত মানে হোক, তাড়াতাড়ি হোক। এটাকে বাংলায় বললে শিল্পের আধুনিকীকরণ হলো। শিল্পের আধুনিকীকরণ মানে নতুন মেশিন, নতুন অ্যাডভার্টাইজমেন্ট, নতুন টেকনোলজি সেগুলো আসতে শুরু করলো। এই সময় খুব বেশি করে যারা ছোট ছিলে, যদি কেউ সে সময়কার ছোট থেকে থাকো, একটু মনে করে দেখো, ওই সময়কার সময় খুব পেপসি, কোকো কোলার খুব দারুণ দারুণ অ্যাড আসতো, যদি তোমাদের মনে থেকে থাকে বা দেখে থাকো সেই সময়। তো এই জাতীয় প্রোডাক্ট, সফট ড্রিঙ্কসের একটা নতুন করে বাজার শুরু হলো। বিকজ অফ হোয়াট, বিকজ অফ বটলিং প্লান্ট, যে পেপসি, কোকো কোলা যেখানে বটলিং করা হয়, এইসবের জন্য অনেক রকম, এসব খোলার জন্য অনেক রকম, যেহেতু এগুলোর থেকে ভালো ট্যাক্স রেভিনিউ আসে, তো এগুলোকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল এবং অনেক সুবিধা দেওয়া হয়েছিল। কেন সুবিধা দেওয়া হয়েছিল, কিভাবে সুবিধা দিতে পেরেছিল, শুধু কি বটল প্লান্টস মানে তো পেপসি, কোকো কোলা তো বড় বড় কোম্পানি, এ তো বিশাল বড় কোম্পানি। পেপসি কি শুধু কলকাতাতে বা পশ্চিমবঙ্গ বা শুধু ভারতবর্ষের মধ্যে রয়েছে, পেপসি তো সারা পৃথিবী জুড়ে রয়েছে। সেম গোস ফর আদার মানে সফট ড্রিঙ্কস এর কোম্পানিগুলো। কি হয়েছিল দেখো, আমি তোমাদেরকে এটা বারবার করে বলি যে সবকিছু ইন্টারলিঙ্ক করে করে পড়বে। শুধু বড় ব্যবসায়ীকে ব্যবসার জন্য লোন দিলে হবে, ছোট ব্যবসায়ীকে লোন না দিলে তো চলবে না। তো আমরা আগের দিন কথায় কথায় কি বলেছিলাম, 1986 একটা নিয়ম কি এনেছিল, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। আমি শর্টে লিখছি, এখানে আগে লিখেছি পিএসএল, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। সেটার সুবাদই এলো হচ্ছে 1990 কি সিডবি। সিডবি মানে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এরা আরো বেশি লোন দিতে শুরু করলো। এবার টাইম ফ্রেমটা দেখো, এবার কানেক্টখানা করে দেখো,
পিএসএল বলছে প্রাইভেটি সেক্টরে কৃষি, এগ্রিকালচার, মানে কৃষি মানে এগ্রিকালচার, অবভিয়াসলি এগ্রিকালচার, এমএসএমই এদেরকে লোন দাও। 90 সালে বললো সিডবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এনে দিল। কি এটা কি বলছো না, 8 টপিক্সের উপরে দেওয়া হয়েছিল। হ্যাঁ, 8 টপিক্সের উপরে পিএসএল এনেছিল। পিএসএল যখন একটুখানি বোঝাবো, তখন ইন্ডাস্ট্রির মধ্যে যখন পিএসএলটা বোঝাবো কালকের মধ্যে বা কালকে বা পরশু, তখন এটা আরো ডিসক্রাইব করে বুঝবো। বাট আপাতত একটুখানি শুনে গিয়ে চলো। তো এই সময় কি হলো, এই স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য ব্যাংক এসে গেল একখানা। তার আগে আমার দিকে নাবার্ড এসে গেছিল। এবার তাহলে কি হবে, এখন যখন অ্যানুয়াল প্ল্যানের মধ্যে যখন আমি বলে দিয়েছি যে লিবারেশন হয়ে যাক, প্রাইভেটাইজেশন হয়ে যাক, গ্লোবালাইজেশন হয়ে যাক, এখন কি বাইরের কোম্পানিগুলো আসবে, গ্লোবাল পার্টনাররা আসবে, প্রাইভেট পার্টনারদের ব্যবসা চলবে এবং মানে পলিসি অনেক লিবারাল হবে। তো লোকে টাকা ইনভেস্ট করবে, লোক মানে হচ্ছে বিজনেসম্যানরা টাকা ইনভেস্ট করবে, তাহলে তারা বেশি বেশি প্রোডাকশন করতে চাইবে। তো এখানে কি হবে, আমার ফ্যাক্টরি মডার্ন তৈরি হবে। শুধু কি ফ্যাক্টরি মডার্ন করলেই হবে, দেশের মধ্যে সবাইকে আসতে দিলাম তাহলেই হবে? আমরা বাইরে যাব না? আমাদের দেশের প্রোডাক্ট বাইরে বেচবো না? আমরা কি বৃহত্তর মার্কেটের মধ্যে নিজেদেরকে ইনক্লুড করব না? নিশ্চয়ই করব। লজিক কি বলে, স্বাভাবিক ব্যাপার। আমি ভাই বাইরের লোককে আসে বলছি আসো ব্যবসা করো, এখানে ইনভেস্ট করো। তো আমি যদি বাইরে ব্যবসা করতে না পারি, তাহলে আমার ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কি করে থাকলো? এটা তো স্বাভাবিক লজিক না? তো সেই সুবাদে আমরা কিসের পার্ট হলাম, কেউ বলতে পারবে? কেউ গেস করতে পারবে 1995-এ আমরা কিসের পার্ট হলাম? এনিওয়ান কোনো গেস করতে পারবে 1995-এ আমরা কিসের পার্ট হয়ে গেলাম? যে কেউ পারছো না? এখনই বলবে, সবাই বলে উঠবে আরে তাই নাকি? তো এটা ছিল 1995-এর 1 জানুয়ারি ভারতবর্ষ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পার্ট হয়ে গেল। এটা লিখলাম না, তোমরা কালো হয়ে যাবে, বুঝতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সেটা হচ্ছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভারতবর্ষ অন্তর্ভুক্ত হলো। এই নামটা তোমরা শুনেছো না, ডাব্লিউটিও। পরবর্তীকালে ওসামা বিন লাদেন, যিনি আফগানিস্তানের থেকে পুরোপুরিভাবে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ধ্বংস করার জন্য দুটো প্লেন পাঠিয়েছিল। প্লেনগুলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মধ্যে মানে বিল্ডিং এর মধ্যে ক্র্যাশ করে গেছিল। ভয়ঙ্কর 9/11 বলে রেফার করে অনেকে, 9/11। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পার্ট হলো ইন্ডিয়া 1995-এর 1 জানুয়ারি। ওকে, বোঝা গেল? আচ্ছা, এই সময়টাতে কি হবে? এই সময়টা অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। এমপ্লয়মেন্ট জেনারেশন হলে কি হবে? পপুলেশন গ্রোথ হবে, কারণ মানুষ নিজেদেরকে সক্ষম, আর্থিকভাবে সচ্ছল পাবে, তারা বিয়ে থা করবে। আচ্ছা, তাহলে অবভিয়াসলি তার আরেকটা মানে কর্মক্ষম হওয়া এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের আরেকটা ডাইরেক্ট ফল কি? গরিবি কমবে, মানে প্রপার্টি রিডাকশন হবে। এই সময় ভারতবর্ষ হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করার জন্য এবং ট্যুরিজমকে প্রমোট করার জন্য, না ডাব্লিউটিও ক্র্যাশ এই সালে নয় সুরজিৎ ভৌমিক, এই সালে ডাব্লিউটিও ক্র্যাশ নয়, ওটা আরো পরে। এই সময় ইন্ডিয়া ডাব্লিউটিওর পার্ট হয়েছে। আচ্ছা, তো অবভিয়াসলি রেজাল্ট তোমরা বুঝতেই পারছো যে মার্কেট ইকোনমিতে, বাজারজাত ইকোনমিতে আমরা মুভ করছি। পভার্টি কি হচ্ছে, মানে দারিদ্র কি হচ্ছে? পভার্টি কি হবে? কমবে। খুব সিম্পল ব্যাপার। আর কি হবে? ইনকাম বাড়বে, ইনকাম উইল ইনক্রিজ। তো মানুষের হাতে যদি কাজ থাকে, মানুষ যদি কাজকর্ম করে, মানে চাকরি বা ব্যবসা করে জীবন ধারণ করতে পারে, সচ্ছল জীবনযাপন করতে পারে, তাহলে তারা আর কি চাইবে? যে ঠিক আছে, আমরা তো রোজ কাজ করছি, সপ্তাহে 6 দিন কাজ করছি, রোজ অফিস করছি বা ব্যবসা করছি, মাঝে মাঝে আমাদের ছুটিও দরকার। খুব সিম্পল লজিক। তোমরা মাঝে মাঝে পড়তে পড়তে হাঁপিয়ে যাও, বা ফ্যামিলিতে মাঝে মাঝে মা বা বাবা বা গুরুজন যারা আছে তারা বলে চলো বেড়াতে যাই। তো কি হবে এই সময়তে? কিসের একটা ফোকাস এলো? ট্যুরিজম সেক্টরকে যাতে উন্নত করা যায় সেটা একটা ফোকাস এলো, যে চলো আমরা ট্যুরিজমকেও প্রমোট করার চেষ্টা করি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? লজিক বুঝতে পারছো? বেশ, যদি বুঝে থাকো তাহলে পরের টপিকে যাই। পরের স্লাইডে পরের প্ল্যানটায়, পরের বছরটায় চলে যাব।
কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বুঝতে পারোনি এমন আছো? কারো কোনো কোশ্চেন আছে? কেমন কিছু কোশ্চেন আছে জানতে চাও? নইলে পরের টপিকে চলে যাই। চলো পরের টপিকে যাচ্ছি তাহলে। আচ্ছা, এই যে মাঝে মাঝে যেগুলো বলে দিচ্ছি এগুলো লিখে নেবে কিন্তু, হ্যাঁ? এগুলো পিপিটিতে নেই, কিন্তু এগুলো লিখে নাও। ক্লাস করার মজাটা এখানেই। সব যদি আমি তোমাকে ক্লাসে যদি কিছু মানে না করে দিই, তোমার মজার কোথায়, শেখাটা কোথায়? তো ক্লাসে যেগুলো পড়িয়ে দিচ্ছি এগুলো লিখে নাও। আচ্ছা, এবার দেখো, এবার আসছে আমাদের কোন সময়টা? এই সময়টা। এই সালটাকে দেখে কিছু মনে হচ্ছে? দেখো, এটা হচ্ছে 50 ইয়ার্স অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার 50তম বর্ষ, স্বাধীনতা পূর্তির 50 বছর, স্বাধীনতা পূর্তির 47 সালে ভারতবর্ষের স্বাধীনতা, 1947। তো 47 সালে ভারতবর্ষের স্বাধীনতা থেকে এইবার কি হলো, সেটা হলো যে তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজি। তিনি চাইলেন যে এইবার আমাদেরকে এমনভাবে এগোতে হবে যে আমরা পভার্টিটাকে পুরোপুরি দূরীকরণ করতে পারবো এবং র্যাপিড ভাবে গ্রো করতে পারবো। পভার্টি দূরীকরণ এবং র্যাপিড গ্রো করতে পারো। তো কেউ বলতে পারবে এর সঙ্গে এই সময়টায়, যেহেতু অটল বিহারী বাজপেয়ীর নাম আনলাম তাই জন্য তোমাদের জিজ্ঞেস করছি, 1998-এ কি ল্যান্ডমার্ক কাজ হয়েছিল? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে কি ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট করেছিল ভারতবর্ষ? কেউ বলতে পারবে? এনিওয়ান? অর্পিতা ক্ষেত্রপাল, প্রণবেশ সর্দার, জয়দীপ, শ্রেয়া চক্রবর্তী, কেউ বলতে পারবে 1998-এ কি হয়েছিল? শ্রীশান্ত দাস কারেক্ট অ্যান্সার দিয়েছে, অ্যাটমিক বোমা। অ্যাটমিক বোমা মারেনি, বাট যেটা করেছিল সেটা হচ্ছে পোখরান অ্যাটমিক টেস্ট। ঠিক আছে? কি কি হয়েছিল? থার্মোনিউক্লিয়ার ফিশন, সাবকিলোটন, সমস্ত টাইপের এই যে ব্যাপারগুলো থাকে এসবের টেস্ট হয়েছিল। এটার নাম কি ছিল? কেউ বলতে পারবে এটার নাম কি ছিল? 1974-এ হয়েছিল পোখরানের প্রথম টেস্ট। 1974 হয়েছিল পোখরানের প্রথম টেস্ট, এটাকে বলা হয় পোখরান 2। 1974-এ যে টেস্টটা হয়েছিল সেটাকে বলা হয় স্মাইলিং বুদ্ধা। এগুলো সব শুনেছো না? এই নামগুলো শুনেছো না? স্মাইলিং বুদ্ধা টুদ্ধা। এটা যেটা হয়েছিল এটাকে বলা হতো অপারেশন শক্তি। 1998-এ যেটা 1998 সালে যেটা হয়েছিল এটাকে বলা হতো, কি বলা হতো? অপারেশন শক্তি। অপারেশন শক্তি। এইভাবে পড়ো, শুধু ব্লান্ট ভাবে পড়লে হবে না, একসময় রিলেট করে 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 পলিটিক্সে কি হচ্ছিল, ইকোনমিতে কি হয়েছিল সেগুলো করে করে পড়লে তোমাদের বুঝতে জানতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? এটার ফলে কি হলো যে আমাদের দেশের একখানা বিরাট বড় মানে বিরাট বড় গর্বের জায়গা, যে ভারত নিজের দমে নিজের মেধায় বুদ্ধিতে নিউক্লিয়ার শক্তিধর দেশ হয়ে উঠলো। অবভিয়াসলি তার বিরাট বড় ক্রেডিট কার্ড আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের থেকে আরম্ভ করে সমস্ত যারা সায়েন্টিস্ট যারা মধ্যে কাজ করেছিলেন। তো এটা হলো। আচ্ছা, এবার এটা হয়েছিল মে 11-তে, এবং এর বেস করেই দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে নলেজ থেকে কিরকম ভাবে মানে কিভাবে পড়তে হয় তোমাদেরকে এটা দেখানোর জন্য বলছি। যদি তোমরা কেউ বলতে পারবে ন্যাশনাল টেকনোলজি ডে কবে?
ন্যাশনাল টেকনোলজি ডে কবে কেউ বলতে পারবে? ন্যাশনাল টেকনোলজি ডে কবে কেউ বলতে পারবে? ন্যাশনাল টেকনোলজি ডে, রেলে এগুলো আসতে পারে তো, দিন দিবস এগুলো আসতে পারে তো। কারেক্ট অ্যান্সার অঙ্কিত কর্মকার, বিকজ এটা 11ই মেতে হয়েছিল। এই 11ই মে 1998-এ অপারেশন শক্তি হয়েছিল, পোখরানের সেকেন্ড বার টেস্ট হয়েছিল। এটা থেকেই কোশ্চেন হচ্ছে তোমার এইরকম ভাবে যে এটাকেই সেলিব্রেট করা হয় ন্যাশনাল টেকনোলজি ডে। এগুলো তোমরা লিখে নাও, ঠিক আছে? বোঝা যাচ্ছে? ভালো লাগছে ক্লাসটা করে? মনে হচ্ছে জানতে পারছো অনেক কিছু, একটু অন্য আঙ্গিকে জানতে পারছো। এইভাবে পড়ো, এইভাবে পড়লে তোমার সঙ্গে দেখো সব গল্পের মতো করে হয়ে যাচ্ছে, মুখস্থ করার ব্যাপার না। এটা যদি তুমি যদি ফ্ল্যাট পড়তে চাও বই দেখে, হ্যাঁ 11ই মে ন্যাশনাল টেকনোলজি, তোমার কাছে আলাদা একটা দিন, কিন্তু তুমি এইভাবে মানে ইকোনমিতে কি হয়েছে সেই ধারায় যদি পড়তে শুরু করো, সেই ফ্লোতে কি হচ্ছে কেন হচ্ছে পড়তে পড়তে যাও, দেখবে অনেক এমনিতে মুখস্থ হয়ে যাবে, এমনিই বোঝা হয়ে যাবে। ইকোনমি একটা আর এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা লাগবে না তো, মুছে দিচ্ছি তাহলে। পোখরান, 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 পোখরানের বানানটা হচ্ছে এরকম। POKHRAN, পোখরান, পোখরান। দেবস্মিতার প্রশ্নের উত্তর দিলাম, অ্যাটমিক বোমের ওই জায়গাটার নাম, দ্যাট ইজ পোখরান। ওকে, বোঝা গেল? আমি বলে দিচ্ছি, লেখো POKHRAN, POKHRAN। তোমার একটু তাড়াতাড়ি লিখে নাও, করে নিয়ে বলো, তাহলে পট করে পরের স্লাইডে যাই। হয়ে গেছে? এগোই এবার আমরা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন এই জায়গাটা নিয়ে? আর কোনো কারো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান, এনিওয়ান, এনিওয়ান? কারো কোনো প্রশ্ন? সবাই, সবার জন্য ওপেন হাউস কোশ্চেন জিজ্ঞেস করছি, কারো কোনো প্রশ্ন থাকলে। ওকে, আচ্ছা, যদি এখানে কে কোথায় থাকো জিজ্ঞেস করি, বা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার অ্যাড্রেসটা কি, তোমরা কেউ না কেউ কখনো না কখনো বলো না যে আমার বাড়ি অমুক জায়গায়, অমুক পাড়ায়, অমুক এরিয়াতে। তারপরে কোথাও না কোথাও চলে আসে না যে এই মিউনিসিপ্যালিটি এরিয়া বা এই পঞ্চায়েত এরিয়া, বলি তো আমরা এই মিউনিসিপ্যালিটি এরিয়া বা এই পঞ্চায়েত এরিয়াটা আমরা বলি তো, ইয়েস অর নো? এবার এই মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের সঙ্গে এই জিনিসটার কি সম্পর্ক, এই প্ল্যানটার? কেউ বলতে পারবে? কেউ কি বলতে পারবে? কেউ কি ট্রাই করতে পারবে কেন এইটার সঙ্গে এই 9th 5-year প্ল্যানের মধ্যে কথাটা বললাম? একটু মাথা কাটানোর চেষ্টা করো তো, দেখি পারো কিনা। একটু মাথা কাটানোর চেষ্টা করো তো, দেখি পারো কিনা কেউ। কেউ একটু মাথা কাটিয়ে বলার চেষ্টা করো তো। 80 জন আছো, কেউ না কেউ একটুখানি মাথা লাগাও, একটু ট্রাই করো। আমি তো 1 মিনিটে বলে দিতে পারি। আবার এই যে কি যেটা পপ আপ আসে বারবার করে, বিরক্তিকর, ধুর তেরিকা।
এই তো একজন ফাইনালি অ্যান্সারটা দিতে পেরেছে, একজন ফাইনালি অ্যান্সারটা দিতে পেরেছে। থ্যাংক ইউ এই মাথাকাঠি অ্যান্সার বলার জন্য অঙ্কিত কর্মকার এবং অঙ্কিতা সাহা। অঙ্কিতা সাহা প্রথমে বলেছে, তো অবভিয়াসলি লেডিস ফার্স্টে বা ক্রেডিট গোস টু অঙ্কিতা সাহা। অঙ্কিত কর্মকার একটু লেট করে ফেলেছে। কি হয়েছিল চলো আসো দেখাই তোমাদেরকে। হয়েছিল যেটা, সেটা হচ্ছে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট। আমি এটাকে লিখলাম সিএএ বলে, ঠিক আছে। সিএ মানে কি? এটাকে বলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ঠিক আছে। এটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, মানে সংবিধান সংশোধনী হয়েছে 73 এবং 74-এর জন্য, 73তম এবং 74তম, ঠিক আছে। এটা কোন সময় হয়েছে? এটা হয়েছে এপ্রিল 1993, আর 74 হয়েছে জুন 1993। তাতে কি বলা হয়? তাতে বলা হয় যে লোকাল গভর্নেন্সের জন্য, লোকাল ভাবে মানে গভর্নেন্স করার জন্য, যেমন পঞ্চায়েত এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া, তোমরা নিশ্চয়ই জানো মিউনিসিপ্যালিটি থেকে কিছু খাজনা নেয়, পঞ্চায়েত এরিয়াতে খাজনা কিছু নেয়। তো এই যে লোকাল জমির ট্যাক্স, জলের কর, এই জাতীয় যে ব্যাপার স্যাপার, এইসবের জন্য এইসবটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে থাকতো, সেটা ওয়াজ টু মাচ অফ এ বার্ডেন। তো সেইটাকে ডিসেন্ট্রালাইজ করা হলো, যাতে এটা লোকাল ভাবে সেলফ গভর্নেন্স হতে পারে, এবং মানে কোনো একটা জায়গায় শুধুমাত্র সমস্ত ক্ষমতা কেন্দ্রাধিভূত হয়ে গেল এমনটা নয়, সেখান থেকে একটু ডিসেন্ট্রালাইজ হতো, কিছু ক্ষমতা লোকাল ভাবে করা যেতে পারে। তো এই 73টা হচ্ছে ফর পঞ্চায়েত, 74th হচ্ছে ফর মিউনিসিপ্যালিটি। ওকে, যদি তোমরা দেখো অনেক পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসে, ডাইরেক্ট অ্যামেন্ডমেন্ট আসতে পারে, আর অনেক সময় অনেক পরীক্ষাতে কনস্টিটিউশনের কোন পার্টে রয়েছে সেটা থেকে আসতে পারে। যদি দেখো কনস্টিটিউশনের পার্টের জিজ্ঞেস করছে, তাহলে মনে রাখবে 73rd মানে পঞ্চায়েতটা হচ্ছে পার্ট 9। এই কি বলছি, আর এই পার্ট, আর এটা হচ্ছে এটা পরের পাতায় লিখি দাও, বজ হয়ে গেছে জায়গাটা, লেখার জায়গা পাচ্ছি না। হ্যাঁ, পঞ্চায়েত ব্যবস্থা। তো একটা হচ্ছে এই, আর হচ্ছে 9-এর এ, ঠিক আছে। ঠিক আছে, 9-9-এর এ বলে দিলাম। চলো, তো পঞ্চায়েত হচ্ছে 9-9-এর এ, আর মিউনিসিপ্যালিটি হচ্ছে 9-এর এ, হয়ে গেল। এগোই তাহলে, পরেরটাতে এগোই। পরেরটাতে এগোই 10th 5-year প্ল্যানে এগোই, শেষ করবো আজকে, ঠিক আছে। 10th 5-year প্ল্যানে এগোই। তো এরপরে হচ্ছে আচ্ছা, এই জায়গায় একটা জিনিস বলে রাখি, ভারতবর্ষ যখন পোখরান সেকেন্ডে টেস্ট করে ফেললো, যখন ভারতবর্ষ অনেকটা এগিয়ে যাচ্ছে, তখন পাকিস্তানের একজন সেনাপ্রধান ছিলেন, সেটা হচ্ছে জেনারেল পারভেজ মুশারফ।
তিনি চাইলেন যে কিছুটা আমরা ইন্ডিয়াকে কিছুটা বিরক্ত করি এবং কিছুটা অবভিয়াসলি পাকিস্তান বিং পাকিস্তান কিছুটা টেরিটরি আমরা দখল করি। তাই জন্য ওই 98 পরবর্তী সময় যখন শীতকাল ছিল, তখন আমাদের ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে একটা মানে অলিখিত চুক্তি টাইপের হতো। যখন প্রচুর ঘন বরফ পড়তো, তখন ইন্ডিয়ান সোলজাররা নিজেদের পজিশন ছেড়ে আসতো, ওরাও নিজেদের পজিশন ছেড়ে চলে যেত। কিন্তু এইবার এই সময়টা 99 এর সময়টা এরা সেটা করলো না। এরা ইন্ডিয়ান পজিশন যখন ছেড়েছে, তখন ইন্ডিয়ার পজিশনে এসে এরা বরফের মধ্যে এরা বসে পড়লো, এবং সেখান থেকে শুরু হলো কার্গিল যুদ্ধ। যখনই কোনো যুদ্ধ হয়, তোমরা হয়তো কার্গিল যুদ্ধের সময় খুব ছোট ছিলে, একেবারেই ছোট ছিলে, যখন তোমরা কার্গিল যুদ্ধের সময় যদি পড়ে থাকো বা পরবর্তীকালে দেখে থাকো বা ওভারঅল বুঝে থাকো, যুদ্ধ মানুষ যেতে হচ্ছে নিজের সাহসিকতা, আমাদের সৈন্যদের সাহসিকতায়, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের সাহসিকতায়। কিন্তু যুদ্ধ একটা দেশকে অনেক কিছু শিখিয়ে যায়। যেরকম আজ কিছু জিনিস তোমাদেরকে বলি, তোমাদের হয়তো ইন্টারেস্টিং লাগবে। এই সময় পাকিস্তানের আর্মি কোন জায়গায় বসেছিল, সে বা অনেক কাজের জন্য ভারতবর্ষের দরকার ছিল জিপিএস। জিপিএস নেভিগেশন অন করে তুমি দেখতে পারো ফ্লিপকার্টের বা জোম্যাটোর অর্ডারটা কত সময় আসবে। কিন্তু সেই সময় খুব কাজের দরকারের সময় আমেরিকা আমাদের জিপিএস কিন্তু নেভিগেশন বা জিপিএস এর সাহায্য করেনি। এবং যেহেতু ভারতবর্ষ নিউক্লিয়ার টেস্ট করেছে, নিউক্লিয়ার পাওয়ার ক্যাপেবল হয়ে গেছে, ভারতবর্ষের উপরে প্রচুর স্যাংশন এসেছিল, যাতে ভারতবর্ষকে বেশ চাপে রাখা যায়। তো যাই হোক, ভারতবর্ষ সে সমস্ত চাপ কাটিয়ে উঠেছে, পরবর্তীকালে নিজের লড়াই নিজে লড়েছে। এবং এই কারণেই আধুনিক সময় বা এখন তোমরা মাঝে মাঝে পড়ো না, নাভিক বলে একটা নিজস্ব জিপিএস এসছে। এটা তখন থেকে আইডিয়া হয়েছিল যে কোনোদিন বিপদে পড়লে ইউএসএ আমাদের হেল্প নাও করতে পারে, তো আমাদের নিজেদের সিস্টেম দরকার। সাউন্ডের প্রবলেম কি সবার হচ্ছে? রানা আরিয়ার মতো সাউন্ডের প্রবলেম কি সবার হচ্ছে, না সবার ঠিক আছে? রানা, একটু তোমারই প্রবলেম হচ্ছে, কারো প্রবলেম হচ্ছে না, সবার স্মুথ যাচ্ছে। ওকে, সবার ঠিক আছে, একটু দেখে নাও, পারলে রিজয়েন করে যাও। ওকে, চলো এগোতে থাকি। মজা লাগছে পড়ে? তো চলো এগোতে থাকি এবার। তো এবার আমাদের চলে এসছে 2002 সাল। এখন আমাদের মেন ফিচার কি ছিল? এখন মেন ফিচার ছিল হচ্ছে জিডিপিটাকে ইনক্রিজ করা। কারণ ওই সময়কালটা, ওই 99 থেকে আরম্ভ করে ওই সময়কালটা আমাদের যুদ্ধ অনেক টাকা খরচা হয়েছে। এই সময়টা একটু রিফ্রেশ করো, একবার রিফ্রেশ করে দেখো তো। যাদের সমস্যা হচ্ছে একবার একটু দাঁড়িয়ে রিফ্রেশ করো। যাদের সমস্যা হচ্ছে একটু রিফ্রেশ করে নাও, কাইন্ডলি একটু রিফ্রেশ করে নাও। আচ্ছা, একটু একটু লাইনে থাকো, আমি দেখে নি, কথা বলে নিচ্ছি। সুদীপ কিন্তু বলছে অল ওকে। অনেকেই বলছে ওকে আছে। ওকে, যদি একটু ল্যাগ হয়ে থাকে, এখানে অঙ্কিত কর্মকার বলছে স্যার প্রবলেম হচ্ছিল, লিভ করে এগেইন জয়েন করলাম, আবার ঠিক আছে। তো যদি সোহমকে বলছি, দেখো অঙ্কিত কর্মকার বলেছে স্যার প্রবলেম হচ্ছিল, কিন্তু ও লিভ করে আবার জয়েন করেছে। তুমি চাইলে লিভ করে রিজয়েন করো, আমি 1 মিনিট দাঁড়িয়ে আছি তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ ফর আ মিনিট, এসে রিজয়েন করে যাও। যাদের প্রবলেম হচ্ছে, অডিও ভিজুয়াল একসঙ্গে আসছে না, আগে পরে আসছে, তাদের সবার জন্য আমি 1 মিনিট ওয়েট করছি। কাইন্ডলি লিভ করে রিজয়েন করো। ওকে, রিজয়েন করে সবাই বলো, তারপরে আমরা এগোবো। 11:40 বাজে, 1:40 বাজে। উই হ্যাভ টু বি বিট ফাস্ট।
যাতে আমরা শেষ করতে পারি, একটু ফাস্ট সবাই আসো, একটু ফাস্ট আসো। একটু ফাস্ট জয়েন করো। ওকে, ওকে, আমি আস্তে আস্তে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, চলো এবার আসছি আমরা এই সময়টা 10th 5 year প্ল্যান। ওকে, তো চলো 10th 5 year প্ল্যানে ওকে, লেট মি কন্টিনিউ, আমি তাহলে কন্টিনিউ করি তোমাদের জন্য। আমি কন্টিনিউ করি, চলো চলো আমি কন্টিনিউ করছি, চলো। তো এবার আসছি আমরা 2002 থেকে 2007 সাল। মনে করে দেখো ওই 2001-2 এর আগে অবধি কি কি হলো। 99-তে কি হলো, 98-তে পোখরান টেস্ট, 99-তে কার্গিল ওয়ার, এবং অ্যাট দ্য সেম টাইম এ সময় কিন্তু ভারতের প্রচুর রকম স্ক্যাম ফ্যাম এসবের মধ্যে দিয়ে ভারতবর্ষ জড়িত ছিল। যেমন ক্রিকেট টিমে কি স্ক্যান্ডাল হচ্ছে, আজারউদ্দিন বা আরো অনেকের নিয়ে অনেক রকম স্ক্যাম ফ্যাম হলো। 2002 ওরকম সময় সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের ক্রিকেটের টিমের ক্যাপ্টেন হলো। তো এবার থেকে আসছে একটা অন্য ফেজ। এবার ভারতবর্ষ মোটামুটি এইসবের থেকে সমস্ত সমস্যাকে গা ঝাড়া দিয়ে উঠে নতুনভাবে এগোতে চাইবে। আমরা তখন আগের বার যেরকম শেষ করেছিলাম 9th ইয়ারের প্ল্যানে আমরা মোটামুটি 7%, 7.12 এরকম টাইপের গ্রোথ রেট পেয়েছিলাম। এবার টার্গেট নেওয়া হলো যে জিডিপি গ্রোথ আমরা 8% করার চেষ্টা করি, একটু বাড়ানোর চেষ্টা করি, আগের বছরের কম্প্যারিজনে 7 থেকে 8 করার চেষ্টা করি। তো 8% জিডিপি গ্রোথ ইজ এ হিউজ কাইন্ড অফ এ থিং। যখন ব্যাপারটা ভারতবর্ষের মতো এত বিরাট বড় একটা জনসংখ্যার জন্য হয়, তাহলে এত বিরাট জনসংখ্যার মধ্যে জিডিপি গ্রোথ করার ক্ষেত্রে কি করা উচিত আমাদের। জিডিপি ক্লাস যখন আমরা প্রথমেই পড়েছিলাম, আমরা জানি 3টে ভাবে জিডিপি গ্রোথ হয়, বা জিডিপিকে 3টে ভাবে ক্যালকুলেট করা যায়। যারা যারা ক্লাস দেখেছিলে তারা মনে করে দেখো, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড এবং প্রোডাকশন মেথড। সো আলটিমেটলি জিডিপির কথার মানে কি, যদি কেউ নাও শুনে থাকো সহজে বোঝার জন্য বলছি। জিডিপি কথা মানে হচ্ছে একটি নির্দিষ্ট বছরের সময়সীমার মধ্যে একটি দেশের বাউন্ডারির মধ্যে যত পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হবে। ঠিক আছে, তো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করলে কি হবে, কাউকে না কাউকে কিনতে হবে। কারণ বাড়িতে কেউ মোমো বানিয়ে যদি বাড়িতে রেখে দেয় তাহলে তো লাভ নেই। বাড়িতে কেউ ফুচকা বানিয়ে ফুচকাটা বাড়িতে রাখলে তাহলে তো লাভ নেই, সেটা তো বেচতে হবে। বেচলে তবে না তার জন্য কিছু অর্থনৈতিক ট্রানজাকশন হবে, অর্থনৈতিক ট্রানজাকশন হলে তবে না সেটা জিডিপির মধ্যে আসবে, রাইট? তো এখন যদি জিডিপির টার্গেট বেশি নেওয়া হয় তাহলে কি দরকার, তাহলে মানুষের হাতে কর্মসংস্থান তৈরি করা দরকার। কারণ কর্মসংস্থান হলেই তবে ইনকাম, তাহলে এই ইনকাম মেথডের ওয়েজের বা স্যালারির জায়গাটাতে জিনিসটা ক্লিক হবে, তাহলেই মানুষরা কনজামশন করবে। কনজামশন হলে কি হবে, সেটা এক্সপেন্ডিচার মেথডের সিটাকে ক্লিক করবে। আমরা এটা পড়েছিলাম না, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড। যারা যারা মনে করতে পারছো তারা একটু বলো, ইনকাম মেথডে কি বলেছিলাম, জিডিপি ক্যালকুলেশনের ইনকাম মেথডে কি বলেছিলাম। আমি এই জন্য বলেছিলাম এটা আমি প্রথমে পড়াবো এবং এগুলোকে সব রিলেট করে করে পড়াবো। ডাব্লিউ মানে কি ছিল, ওয়েজেস, রেন্ট, ইন্টারেস্ট অন মানে সেভিংস বা ইয়ে, তো ইনকাম জেনারেশন হলে তবেই ওয়েজেস হবে, কারণ ওয়েজেস মানে স্যালারি। আবার এক্সপেন্ডিচার মেথডে যদি বলি, যদি মানুষের ইনকাম ইনক্রিজ না হয় তাহলে মানুষ কনজামশন করবে না, কারণ এক্সপেন্ডিচার মেথড কি বলে, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। সি মানে কি, কনজামশন। ব্যবসা যদি লোকের ব্যবসায়ের দ্বারা উৎপাদিত পণ্য, গুডস অ্যান্ড সার্ভিসেস যদি মানুষ নাই কেনে তাহলে কনজামশন হবে না। কনজামশন যদি না হয় তাহলে কি হবে না, তাহলে ব্যবসায়ী মানে বিজনেস হাউসের কাছে পয়সা যাবে না। বিজনেস হাউসের কাছে যদি পয়সা না যায়
তাহলে তারা কি ফার্দার ইনভেস্টমেন্ট করবে না? আজকে তুমি কিছু বছর আগে তুমি নিশ্চয়ই বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইডার পেতে মোবাইলের, এয়ারটেল, ভোডাফোন, ইউনিকর্ন, কত কত কিছু ছিল, হাচ। এখন শোনো, এখন কি মেনলি তিনটেই শোনো, জিও, এয়ারটেল, ভোডাফোন। তো বাকি কোম্পানিগুলো নেই। তো এয়ারটেলের যদি ব্যবসা না থাকে তাহলে সে টাওয়ার বসানোর জন্য ইনভেস্ট করবে না। এই আইটা মানে কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট যেটা হয়, তো সেটা হবে না। তাহলে যখন গভর্নমেন্ট টার্গেট নিল যে জিডিপি এবার আমরা এর আগের 5 ইয়ার প্ল্যানের অ্যাভারেজ ছিল হচ্ছে 7.1, 9th 5 ইয়ার প্ল্যানের এবার টার্গেট নিল যে আমরা 8% গ্রোথে করার চেষ্টা করব, টার্গেট নিল। তাহলে তার প্রথমে কি করতে হবে? লোকে যাতে চাকরি পায় তার জন্য চেষ্টা করতে হবে, লোকের চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে হবে। তো সেটার দিকেই এগোলো। তো কি হলো, কি করা হলো? যে র্যাপিড গ্রোথ কোয়ালিটির জন্য এগোবো আমরা, এবং র্যাপিডভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমরা এগোবো, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এগোবো। এবং আমরা এই কার্গিল যুদ্ধ থেকে একটা খুব শেখা শিখেছি, সেটা হচ্ছে বাবা, পরের উপর বেশি ডিপেন্ড করা যাবে না। পরের ওপর ডিপেন্ড করলেই যখন সময় আসবে সে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু মহা বিপদ। তাই জন্য এই সময়কার মোটো এলো কি? সেলফ রিলায়েন্স। কি মোটো এলো? সেলফ রিলায়েন্স। এই সময়কে আমরা প্রথম কথা ইনক্লুসিভ ভাবে গ্রোথ করব, যাতে সবাই একসঙ্গে তৈরি হতে পারে, পভার্টি রিডাকশন হতে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে, এবং সেলফ রিলায়েন্সের উপরে প্রথম কথাবার্তা এলো যে না, সব বিদেশ থেকে কিনলে চলবে না, আমাদের নিজেদের দরকার। তো এই টার্গেটে মোটামুটি চললো। এবং যাতে টার্গেট ছিল 8%, মোটামুটি 7.6% অবধি আমাদের অ্যাচিভ হয়েছিল। এই সময় আরো একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে মেয়েরা যাতে পিছিয়ে না পড়ে, সমাজে মেয়েরা যাতে পিছিয়ে না পড়ে, সেই দিকে মানুষের আউটলুক পুরোপুরিভাবে পাল্টে গেছিল। এটাও আমাদের মনে রাখতে হবে। সমাজের আউটলুক অনেক কারণেই পাল্টেছে, অনেকভাবেই পাল্টেছে। ভারতবর্ষের মতো দেশ, যেখানে প্রচুর মানুষ আছে, এক একজনের এক রকম মাইন্ডসেট, এক একজনের এক রকম আপব্রিঙ্গিং, এক একজন এক এক রকম ভাবে ভাবে, তারা যখন দেখেছিল যে মেয়েরা অনেকভাবে এগিয়ে এসছে। ফর এক্সাম্পল, তোমরা হয়তো জানো না, বরখা দত্ত বলে একজন জার্নালিস্ট আছে, সে এই কার্গিল ওয়ারের সময় খুব ভালো কভারেজ করেছিল, একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে। সো দ্যাট ওয়াজ বিগ ইন্সপিরেশন টু মেনি ওমেন, যে তারাও ভেবেছিল না আমরাও পারি করতে। তো এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে, এগুলো নিয়ে বেশি বলছি না, বাট নর্মালি বুঝো যে যখন দেশের চিন্তাধারা, ভাবভঙ্গি যখন পাল্টায়, তখন ধীরে 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 গ্র্যাজুয়ালি অনেক চেঞ্জ হয়। তো এই সময় টার্গেট এটাও ছিল যে এডুকেশনের ক্ষেত্রে যাতে যে জেন্ডার গ্যাপটা, এডুকেশনের ক্ষেত্রে যে জেন্ডার গ্যাপটা, সেটা যাতে কমানো যেতে পারে। আমি এইভাবে উদাহরণ দিয়ে দিয়ে বলি যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। তো এইসবের জন্য কি হলো, এডুকেশন ফিল্ডে জেন্ডার গ্যাপ কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হলো, যে আমরা এভাবে প্ল্যান করব। এই সমস্ত চিন্তাধারা এলো। এবার মুছে দিচ্ছি, এটা লেখা হয়ে গেছে আশা করি তোমাদের, মুছে দিচ্ছি। আর বেশি বাকি নেই, অল্প অল্প পার্ট বাকি আছে, আমরা এক্ষুনি শেষ করে ফেলবো, হয়তো 10 মিনিটের মধ্যে। ওকে, চলো এবার আসছি আমরা আমাদের 10 নম্বর হয়ে গেছে, এবার আমরা আসছি আমাদের লাস্টের দিকে। দু সালে পৃথিবীতে ব্যাংক যেভাবে চলতে পারে, পৃথিবীতে ব্যাংক চলে কি হয় জানো? আমাদের এখানে তো ব্যাংক চলে হচ্ছে আরবিআই এর রেগুলেশনের আন্ডারে, পৃথিবীতে ব্যাংক চলে হচ্ছে মানে আরবিআই এবং সমস্ত পৃথিবীর যে সমস্ত ব্যাংক আছে, তারা একটা সেট অফ রুলস ফলো করে, যেটাকে বলা হয় বেসেল রুলস বা বেসেল অ্যাকর্ড। কি বলা হয়? বেসেল অ্যাকর্ড বা বেসেল নর্মস। এই নামটা তোমরা নিশ্চয়ই হয়তো শুনেছো।
এই বেসেল নর্মস, বেসেল অ্যাকচুয়ালি একটা শহর, এটা কোথায়? সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের একটা শহর বেসেল, সেখানে বিসিবিএস বলে একটা কমিটি আছে এবং বিআইএস বলে একটা ব্যাংক আছে। বিআইএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, ঠিক আছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন, বেসেলের 3টে মিটিং হয়েছে, বেসেলের 3টে মিটিং এর দ্বারা তারা বিভিন্ন রুলস রেগুলেশনস এনেছে, সেগুলোকে ফলো যাতে করতে পারে এবং সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকরা যাতে সেটা ফলো করে, সেভাবে চলেছে। এবার তোমাদের মনে হতে পারে স্যার এখন আমাদের এসবগুলো বলছেন কেন, আমাদের ইন্ডিয়ার গ্রোথ এর সঙ্গে, ইন্ডিয়ার প্ল্যানিং এর সঙ্গে বেসেলের কি সম্পর্ক, এতে আমার কি যায় আসে? আমি তো ব্যাংকের পরীক্ষা দিচ্ছিও না, আদতেই যায় আসে, তাই জন্যই তোমাদের বলছি যাতে তোমরা ঝট করে বুঝতে পারো। হয়তো আজকে ক্লাসটা 11টা এই 2টোর থেকে একটু এক্সটেন্ড হতে পারে। 1 সেকেন্ড। তো আসো বোঝাই। বেসেল নর্মস এর মধ্যে প্রথম বেসেল নর্মসটা হয়েছিল 1998-এ। এটাতে আমরা যাচ্ছি না, আমরা ডাইরেক্ট আসছি 2004 সালে। 2004 সালে বেসেল নর্মসে কি বললো, যে 2004 সালে বললো বেসেল নর্মসে 3টে পিলার থাকবে, 3টে পিলার, 3 পিলার্স অফ বেসেল নর্মস আমরা করব। প্রথম পিলারে বললো যে ক্যাপিটাল যেটা থাকবে সেই ক্যাপিটালটার ভাগ করতে হবে, টায়ার 1, টায়ার 2, কি কি টাইপের রিস্ক আছে সেটার জন্য সেন্ট্রাল ব্যাংকরা, মানে এগুলো কার জন্য হবে, এই রুলস গুলো কার জন্য, সেটা হচ্ছে প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংকের জন্য। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া মানে আমাদের কাছে সেন্ট্রাল ব্যাংক মানে কে? সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আমাদের আরবিআই, আমাদের দেশে আরবিআই, সেন্ট্রাল ব্যাংক অফ ইচ কান্ট্রি। কে বললো? এটা বললো বেসেল, বেসেল নর্মস বললো 2004 সালে, এটাকে বলা হয় বেসেল 2। কি বলা হলো, যে ব্যাংকের যে ক্যাপিটাল সেটাকে টায়ার 1, টায়ার 2 এরকম ভাবে ভাগ করে রাখতে হবে এবং রিস্ক ওয়েটেড অ্যাসেট বলে একটা ব্যাপার হয়, সেটার একটা মিনিমাম স্ট্রাকচার মেনটেন করতে হবে। সেগুলো ডিটেলসে যাচ্ছি না, তোমাদের সিলেবাসে লাগবে না বলে। আর কি বললো, যে সুপারভিশন করবে এবং মার্কেটকে ডিসিপ্লিন রাখতে হবে। মার্কেটকে ডিসিপ্লিন রাখতে হবে মানে কি, ছোটবেলায় দুষ্টুমি করলে স্কুলের টিচার বকা দিত, তোমাদের জানি তোমাদের বকা দিত না, আমাদের তো বকা দিত, বা যাই হোক, মার্কেট ডিসিপ্লিনের মাধ্যমে আরবিআই চাইলে কোনো ব্যাংক যদি কোনো রুলস ফলো না করে তাকে পেনাল্টি দিতে পারে, ঠিক আছে। এত কিছু করার পরে আলটিমেটলি দেখা গেল 2008 সালে আমেরিকাতেই সেই সাবপ্রাইম ক্রাইসিসটা হয়েছিল, যেটা তোমাদেরকে বলেছিলাম। আমেরিকাতে সাবপ্রাইম ক্রাইসিস অনেকে শুনেছো আমার থেকে, বলেছিলাম পরীক্ষার বেসিসে লাগবে না, কিন্তু যারা শুনতে চেয়েছো শুনেছো, তোমাদেরকে ডিসক্রাইব করে বলেছি সাবপ্রাইম ক্রাইসিস। তো এই আসছে আমার ব্যাকড্রপ, এই দেখো গ্লোবাল ফাইন্যান্স, আমি তোমাদেরকে এটাও এই শব্দটাও বলেছিলাম যে আমেরিকা কোনো কিছু করলে তখন ওটা গ্লোবাল নাম দেয়, ঠিক আছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটা হয়েছিল। এতে আলটিমেটলি কি হলো, ভারতবর্ষের কাছে ঝামেলাটা কোথায়? বেশি কিছু না, আমেরিকাতে আমাদের আমেরিকান সাবপ্রাইম মার্কেটে আমাদের খুব একটা ইনভেস্টমেন্ট ছিল না, শুধুমাত্র আইসিআইসিআই ব্যাংকের খুব নগণ্য একটা অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ছিল, যেটা আমাদের ব্যাপার নয়। সমস্যাটা হচ্ছে ওটা যে সারা সারা পৃথিবীটাই তখন একটু টালমাটাল অবস্থায় পড়েছে, কারণ আমেরিকার ওই অত বড় ক্রাইসিসটা সারা পৃথিবীতে কোনোভাবে এফেক্ট করেছে। আমাদের কাছে তখন সময় ছিল যে আমরা র্যাপিডলি গ্রোথটা করি। কেন? কারণ তার আগের 2টো ফাইন্যান্সিয়াল প্ল্যানে আমরা অলরেডি অনেকগুলো কাজ দেশের উন্নতির জন্য, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য অনেকগুলো কাজ আমরা করে ফেলেছিলাম। এবার আমাদের সময় ছিল যে আমরা এটার ভালো ফলটা এবার আমরা নিই। তো আমরা ভালো ফলটা নেওয়ার জন্য কি কি করলাম সেটাই হচ্ছে এই গল্পটা, যে র্যাপিড গ্রোথের জন্য আমরা চেষ্টা করলাম। মোটামুটি এখানে টার্গেট রাখা ছিল 9%, এক্সট্রা টার্গেট নিয়েছিলাম আমরা, যে জিডিপিতে আমরা টার্গেট নিই
9% করি, 9% হারে জিডিপিটা বাড়ানোর টার্গেট করি। হাউএভার 9% অ্যাচিভ না হলেও আমাদের অ্যাচিভমেন্ট হয়েছিল 8%, যেটা কিনা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। ভারতবর্ষের মতো একটা দেশে 8% জিডিপি গ্রোথ ইন 5 years অফ টাইম ফ্রেম ইজ এ বিগ ব্যাপার। আর কি হলো, আর আমরা চাইলাম যে এই যে 7 থেকে 12 এই পিরিয়ড, আমরা এর আগেরটায় বলেছিলাম না যে জেন্ডার গ্যাপটা আমরা কমাতে চাই, আমরা চাই মানে পড়াশোনাটা হোক, সব দিক দিয়ে গ্রোথ হোক। আমরা এখানে আরেকটা কি করলাম, এখানে করলাম যে যাতে শিশুরা শিশুদের মতো পড়াশোনাটা করতে পারে, শিশুদের শৈশবটা যেন খুবই মানে লেবারের মধ্যে না যায়। তাই জন্য আমরা ভারতবর্ষে আসলো 2009 সালের মধ্যে, কি আসলো কেউ যদি বলতে পারো খুব ভালো লাগবে। 2009 সালের মধ্যে কি এলো? দ্য রাইট টু এডুকেশন। দ্য রাইট টু এডুকেশন, এটাতে কি বলা হলো যে যে সমস্ত শিশুদের বয়স 6 থেকে 14 বছরের মধ্যে তাদের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, তো শিক্ষার অধিকারে এদেরকে এটা আমরা এনশিওর করতে চাই। এটা হচ্ছে আমাদের রাইট টু এডুকেশন। এটা অ্যামেন্ডমেন্ট নম্বর 86, ঠিক আছে? তো যাই হোক, এটা তোমার পলিটি ক্লাসে অ্যামেন্ডমেন্ট নিয়ে পড়বে। আমি শুধুমাত্র ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে কি কি হতে হতে যাচ্ছিল সেটা আমরা বোঝানোর জন্য এভাবে বোঝালাম, ঠিক আছে? অবভিয়াসলি এই যে অবজেক্টিভ এডুকেশন, হেলথ, স্কিল ডেভেলপমেন্ট, এগুলোকে আরো বেশি করে করার জন্য হয়েছে, গ্রোথ হয়েছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কনটেক্সটে বলে দিয়েছি, সোশ্যাল এক্সপানশন হয়েছে, এবং রাইট টু এডুকেশন আমরা বলে ফেললাম, ঠিক আছে? তাহলে আমরা পরেরটা এগোই। আমরা চলে এসেছি আমাদের 5 ইয়ার প্ল্যানের মধ্যে লাস্ট পার্টটায়, লাস্ট 5 ইয়ার প্ল্যান। 2012 থেকে 17তে প্ল্যান হয়েছিল যে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্টের গ্রোথে আমরা এগোবো, ফাস্টার, মোর ইনক্লুসিভ, সাস্টেনেবল গ্রোথ, এসব আমরা কথাবার্তা ভেবেছিলাম। এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 9%-এর গ্রোথ টার্গেট নিয়েছিল, তো সেইভাবে হওয়ার কথা ছিল। কিন্তু 2014 সালে প্রাইম মিনিস্টার মোদি নিজের সরকারে আসেন। 2015 সালে আমরা প্ল্যানিং কমিশনকে বাদ করি এবং আসে হচ্ছে নীতি আয়োগ। এবার নীতি আয়োগের থেকে বাকি প্ল্যানিং গুলো শুরু হয় এবং প্ল্যানিং কমিশন এবং 5 ইয়ার প্ল্যানের যে ব্যাপার সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এরপর থেকে যখন আমরা যা পড়বো, মানে 2015 পর থেকে যা যা হয়েছে সেটা নীতি আয়োগের প্ল্যান অনুযায়ী হয়েছে। তো এখানে বেশি কিছু বলার নেই। 2012-তে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল শুরু করেছিল, 9% টার্গেট নিয়েছিল, এবং 14 সালে মোদি গভর্নমেন্ট আসে এবং 15 সালে তৈরি হয় নীতি আয়োগ, এবং ওই প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? এখন অবধি কারো কোনো প্রশ্ন? কেমন লাগলো তোমাদের ক্লাস করে প্রথমে জানাও। এইভাবে পড়তে তোমাদের কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, কোনো কোশ্চেন আসছে কিনা বলো। আই এম দেয়ার টু অ্যান্সার ইউর কোয়ারি। প্লিজ তোমাদের কেমন কোশ্চেন থাকলে বলো, কেমন লাগছে বলো। যারা প্রথমে, আই থিঙ্ক সন্দীপা প্রথম ক্লাসে বলতে যে ইকোনমি কিছু জানি না, কেমন লাগছে ইকোনমি এভাবে পড়ে? মাথায় ঢুকছে? সহজ লাগছে? সাবজেক্টের প্রতি ভয়টা কমেছে? বেশ, পরীক্ষার জন্য পড়তে হবে, কিন্তু চাকরি পেতে হবে, কিন্তু আলটিমেটলি সেটাই কিন্তু টার্গেট। আমি পড়িয়ে দিলাম, পড়লে ভাল লাগলো, সেসব কোনো কথা না, আলটিমেটলি চাকরিটা পেতে হবে। তবে আমি চাইলে এর থেকে আরো বেশি ডেসক্রিপটিভ পড়তে পারি। বেসেল নর্মস হচ্ছে বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন বলে একটা কমিটি আছে, যারা 1974 সালে তৈরি হয়েছিল টপ 10খানা দেশের সেন্ট্রাল ব্যাংকে নিয়ে। তারা 3টে ডিফারেন্ট সময় কিছু নিয়ম কানুন এনেছে। সেই নিয়ম কানুনগুলো মানতে হয় প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংককে, মানে আমাদের দেশে আরবিআই, এরকম করে প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংকে সেটা মানতে হয়। এবার সেন্ট্রাল ব্যাংক যখন সেটা মানে, সেটা আলটিমেটলি পুরো ইকোনমিকেই কন্ট্রোল করে। তো এটা হচ্ছে ব্যাপার। কয়টি ক্লাস আজকে হয়ে গেল? তো তোমরা ছিলে না, আজকেই তো হলো।
তোমাদের কালকে তোমাদের কোনো গ্রুপ নেই না? আমার আজকেই ওয়াইটি ক্লাস হয়েছে, আজকেই ওয়াইটি ক্লাস হয়েছে। প্রতিদিন এখন থেকে 12টা 15 থেকে ক্লাস হচ্ছে প্রতিদিন। হয়তো তোমাদের টাইম কনভে করতে পারেনি। আমি এর আগে বলেছিলাম তোমাদের, না আমার কোনো রেলে গ্রুপ টুপ করা নেই, গ্রুপ টুপ করছি, হয়ে যাবে গ্রুপ। টেলিগ্রামে একটা চ্যানেল আছে, টেলিগ্রামে আমার ইয়েটা দেখতে পারো। আর এটা দেখিয়ে দিই, এখানে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটা স্ক্যান করে নাও। বেসেল নামস নোট করার দরকার নেই, ছেড়ে দাও দেবস্মিতা। বেসেল নামস এখন নোট করার দরকার নেই, আমি দরকার একটা নোট অ্যাড করে দেবো তোমাদের নোটসের মধ্যে। এটার মধ্যে যে মাদার ডকুমেন্টটা রয়েছে এর মধ্যে একটা নোট অ্যাড করে দেবো, ছেড়ে দাও। ঠিক আছে, এইখানে আমার টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের, আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর স্ক্যানারটা দেওয়া আছে। এইটা ছবি তুলে নাও বা স্ক্যান করে নাও বা কিছুটা করে নাও, মানে যেভাবে করবে করে নাও। তো এখানে আমি সমস্ত আপডেট দিতে থাকবো। তোমরা যেহেতু ওয়াইটিতে করনি, যদি চাও 5 মিনিট সময় নিয়ে টুক করে এটা রিভিশন করি, এই কটা জিনিস করিয়ে দেবো। তোমরা যদি চাও, এখানে অ্যারাউন্ড 20টা মতো কোশ্চেন আসছে, যদি চাও এটা করে দিতে পারি, অথবা তোমরা ওয়াইটিটা দেখে নিতে পারো। ওয়াইটিতে অলরেডি হয়ে গেছে, মানে ভিডিওটা হয়ে গেছে, তোমরা ওখানেও দেখে নিতে পারো। ওয়াইটি ভিডিওটা দেখো, তোমাদের মধ্যে এই যে কেন আমি করিয়ে দিই, তোমরা একটু ভিডিওটা দেখো না। একই ক্লাস কতবার করাবো বলো? ওটা প্রায় 40-45 মিনিটের ক্লাস। আমি যদি ওটা এখন এখানে করাই, তাহলে 2 মিনিট পর আবার যে ফ্যাকাল্টি এখানে স্টুডিওতে নেক্সট ক্লাসের জন্য আছে। আরে বাবা, আমি তো দেখাচ্ছি, তোমার কাছে অন্য একটা ফোন থাকলে নিয়ে নাও না, আমি তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দরকার হলে তুমি পরে স্ক্রিনটাকে এখানে ভিডিওটা চালিয়ে স্ক্রিনশট নিতে পারছো না, কোনো অসুবিধা নেই, একটা অন্য একটা ফোন থেকে ছবি তুলে নাও, অন্য একটা ফোন থেকে ছবি তুলে নাও। নাম্বার আমরা দিতে পারি না গো, অ্যাজ পার কোম্পানি পলিসি আমাদের নিজেদের ফোন নাম্বার দেওয়াটা বারণ। তাই জন্য আমরা পেড ব্যাচের স্টুডেন্টদের কখনো নিজেদের, মানে ওটা অডিটের বারণ আছে, তাই আমরা দিতে পারি না। বাট হাওয়েভার আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে নিজস্ব কোনো গ্রুপ থাকলে একজনকেও শেয়ার করে দাও, বাকিরা সেখানে জয়েন করে যাবে গ্রুপটার মধ্যে। এখন এই ডকুমেন্টটা এর মধ্যে আপলোড করে নিই, আমি ব্যাক টু ব্যাক ক্লাস নিচ্ছি বলে একটু পরে এই ডকুমেন্টটা আপলোড করে নেবো। আর ভিডিওটা একবার দেখে নাও, ভিডিওটা কোথায় দেখা যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমার, দ্বারাও লাইভ করেছি তো, ভিডিওটা এখনই চলে আসবে এখানে। ঠিক আছে, তো তোমাদের মধ্যে যারা স্ক্যানার আছো তাদের স্ক্যানটা, মানে গ্রুপ টুপ থাকলে তোমরা সেটা শেয়ার করে নাও। আর এখানে ভিডিওটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ভিডিওটা এখন থেকে চলবে প্রতিদিনই, এই ক্লাসটা 12টা 15 থেকে আমরা 12টা 45-50 অব্দি ক্লাসটা করাচ্ছি, প্রতিদিনই করাবো 28শে ফেব্রুয়ারি অবধি। তোমাদের কাছে একটা আপডেট দিয়ে রাখি, যে এখানে কেউ আছো যারা এখনো গ্র্যাজুয়েশন
হয়নি, গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাওনি, মানে জানুয়ারির 1 তারিখ 2026 সালে জানুয়ারি 1 তারিখ অবধি গ্র্যাজুয়েশনের ডিগ্রি হয়নি এমন কেউ আছো? আর কেউ আছো? শুধু একজন? যারা আছো তোমাদের জন্য খুব ভালো নিউজ আছে, ভালো খবর, সেটা হচ্ছে বাবা আরবিআই অফিস অ্যাটেন্ডেন্টের পরীক্ষায় অ্যাপ্লাই করো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিস অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে পোস্টের নাম, এমন কিছু কাজ না। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে হবে না। গ্র্যাজুয়েশন জানুয়ারি 1, 2026 সালে যদি তুমি গ্র্যাজুয়েট হও, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যদি জানুয়ারি 1, হ্যাঁ, 3rd ইয়ার বিটেক ক্যান অ্যাপ্লাই। তো এই পরীক্ষাটাতে অ্যাপ্লাই করো। পরীক্ষার সিলেবাস সব আমরা অলরেডি ভিডিও করেছি। আর এইখানে আমরা কি করছি, এখানে আমি যেটা করছি 12টা 15 থেকে আমরা কি করছি, জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের 30 নম্বর রয়েছে, সেইটার জন্য আমরা একটা কুইক রিভিশন, গ্র্যাজুয়েশন আমরা এই 30 নম্বরের জন্য আমরা কুইক রিভিশনটা কন্টিনিউ করাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেরা চক্রবর্তী অ্যাপ্লাই করো। এটার মায়না মোটামুটি ধরে নাও 47,000 টাকা মতো। 47,000 একটু কম হবে, এটার স্যালারি হচ্ছে এরকম। হ্যাঁ, ফার্স্ট ইয়ার ডেফিনেটলি করতে পারবে অ্যাপ্লাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলেই করতে পারবে। 12th হবে, মানে 12 পাস। পরিষ্কার লিখে রাখলাম, 12 পাস, নট কমপ্লিট গ্র্যাজুয়েশন। যারা কমপ্লিট তারা দেখো অ্যাপ্লাই করতে পারবে না, পরিষ্কার নোটিফিকেশনে লিখে দিয়েছে। গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ওখানে সব পিডিএফ দিয়ে দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশনে পিডিএফ দিয়ে দিচ্ছি, গ্রুপে জয়েন করো, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাইকে বোঝাতে পারলাম? সবাইকে বোঝাতে পারলাম? শোনো, তোমাদের রেলের পরীক্ষা দিচ্ছ তো, তোমাদের রেলের স্টুডেন্টদের জন্য এই পরীক্ষাটা খুব ইজি, যাদের এই বয়সটা আছে। এবং হ্যাঁ, বয়সটা বলে দিই, বয়স হচ্ছে, এজটা হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। অবভিয়াসলি এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, যদি কারোর কোটা থেকে থাকে সেটা কোটা অনুযায়ী তাদের যা যা, এসসিদের হলে 5 বছর, ওবিসিদের হলে 3 বছর, সেই যে ইয়ে থাকে। বেশি দিন নেই, তবে 15ই জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এক্সাম ডেট হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এক্সাম ডেট হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তোমরা ওই টেলিগ্রাম গ্রুপটায় আসো, আমি অফিসিয়াল নোটিফিকেশন গুলো দিয়ে দিচ্ছি। এই যে কোথায় গেল, এই যে এটা টেলিগ্রাম গ্রুপ, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রামটা জয়েন করো, টেলিগ্রামে সব দিতে থাকছি। ঠিক আছে, এই যে স্ক্যানার, অন্য একটা মোবাইল নাও, এটা আমার বোধহয় গ্রুপের নাম, বোধহয় @তমগ্ন _আড্ডা। আমি জানি না, কিউআর স্ক্যানারটা আমি দিতে জানি, এটা তুমি দেখে নাও। মানে কি, এটা দেখে আমি বলতে পারবো না চ্যানেলের নামটাম কি, আমি অতখানি টেক সেভি নই। ঠিক আছে, নিজের লিমিটেশনটা নিজে স্বীকার করাটা করতে জানি আমি, তো এটা পারলে করে নাও। যাদের বয়স নেই, যাদের বয়স এবং কোয়ালিফিকেশনে হচ্ছে, তারা এই পরীক্ষার জন্য পড়াশোনাটা করতে থাকো। ঠিক আছে, জয়েন হয়েছে? ঠিক আছে, ভালো কথা, জয়েন হয়ে যাও। কিছুক্ষণ পরে সব ইয়ে করে দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন আর এই ক্লাসের পিডিএফ যেটা বললাম ফ্রি ক্লাসে, সেটা দিয়ে দেবো ওখানে। করে নাও। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন?
দেখো অলরেডি 10 মিনিট এক্সটেন্ড করে ফেলেছি, 2টোর থেকে শেষ করার কথা, 2:10 বাজে। টপিক নিয়ে, যে টপিকটা নিয়ে পড়াশোনা করলাম সে নিয়ে কোনো প্রশ্ন, কোনো ডাউট? তাহলে এখনো অবধি আমরা কি কি বললাম? ন্যাশনাল ইনকাম আমরা প্রথমে পড়েছি, আরবিআই ব্যাংকিং মনিটারি ব্যাপারটা আমরা প্রথমে, তারপরে পড়েছি, এগ্রিকালচার নিয়ে পড়েছি, এখন পড়ে ফেললাম 5 ইয়ার প্ল্যানিং করে ফেললাম। এগ্রিকালচারের মধ্যে আনএমপ্লয়মেন্ট পড়েছি, তারপরে এগ্রিকালচার পড়েছি, এগ্রিকালচারের প্ল্যানিং পড়েছি, গ্রিন রেভলিউশন সম্বন্ধে একটু জেনেছি, সেগুলো আরো ডিটেলসে জানতে হবে। আচ্ছা, 5 ইয়ার প্ল্যানিং হয়ে গেছে, ঠিক আছে, হলো। তাহলে এরপরে আমরা আরো অ্যাগ্রেসিভলি এগোবো। বেশি দিন ক্লাস নেই, তোমাদের একটা ক্লাস বোধহয় মিস গেছে, সানডেতে ছিল, সেই ক্লাসটা আমাকে রিঅ্যালাইন করে দিতে হবে, সেটা আমরা করে দেবো। তো বেশি ক্লাস নেই, এবং আজকে যেরকম 80-85 জন যেভাবে পড়লো, আমার পার্সোনালি খুব ভালো লাগলো, কারণ এর আগে কিছু না কিছু ক্লাসে ডিস্টার্বিং এলিমেন্ট থেকে আমাকে বড় ডিস্টার্ব করেছে। কিসের পিডিএফ? প্রণবের সর্দার কিসের পিডিএফ? আজকে যেগুলো পড়ালাম তোমাদের পোর্টালে আপলোড হয়ে যাবে বাবু। আজকে যা পড়েছিল তো অলরেডি তোমাদের পোর্টালে আপলোড হয়ে যাবে। এখন না, এখন আপলোড হবে না, একটু পরে হবে, বাট আপলোড করে দেবো, চিন্তা নেই। মানে এখনই পাবে না, এখন যদি ক্লাস শেষ করে যাও এখনই পাবে না, হয়তো কিছুক্ষণ পরে পাবে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন নেই তো? দেখো, আর কোশ্চেন না থাকলে, আমি 10 মিনিট হয়েছে, আমি আর এক্সটেন্ড করতে পারবো না, অন্য অন্য গিয়েকে, অন্য ফ্যাকাল্টির জন্য ক্লাস ছাড়তে হবে, মানে স্টুডিও ছাড়তে হবে। বোঝানি কোনো সমস্যা নেই তো? ওকে, আচ্ছা, ক্লাসের একটু রেটিংটা করে দিও, ওটা আমাদের হয়তো তোমাদের একটু সময় লাগে, কিন্তু ওটা আমাদেরকে খুব হেল্প করে। তো ক্লাসের শেষে তোমাদের 3টে রেটিং এর জায়গা থাকবে, ফ্যাকাল্টির পড়ানো, ফ্যাকাল্টির কন্টেন্ট, 3টে রেটিং এর জায়গা থাকে। 1 মানে সব থেকে খারাপ, যদি মনে হয় যে আমি তোমাদের ভালো পড়াতে পেরেছি বা বোঝাতে পেরেছি, তো যদি মনে হয় তো 5 রেটিং দিয়ে দিও। ওকে, অফ করছি স্ট্রিমটা, থ্যাংক ইউ, বাই বাই।